আমাদের আজকের টপিক হচ্ছে সেন্টেন্স। আমি আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো এন্ড বিস্তারিত সবকিছুই দেখাবো। আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন, প্লাস যখন নোটটা দিব ভালোভাবে নোটটা পড়ে নেবেন। ক্লাস 1 এবং আজকে হচ্ছে ক্লাস 2, এই দুইটা ক্লাসের আমি এক্সাম এক্সাম নিব আগামীকালকে। আগামীকালকে আমি সন্ধ্যাবেলায় কোয়েশ্চেন দিয়ে দিব। ওকে। আচ্ছা, আপনারা সবসময় চেষ্টা করবেন, যেহেতু লিঙ্কটা আমি অনেক আগেই দিয়ে থাকি, আপনারা ক্লাস শুরুর মিনিমাম 5 মিনিট আগে ক্লাসে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন সেন্টেন্স কি। গত ক্লাসে আমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট একটা বাক্য কিভাবে গঠন হয় দেখিয়েছিলাম। তো আজকে আমি কথা বলবো সেন্টেন্স কি। দেখেন, সেন্টেন্স হলো ওয়ার্ডের সমষ্টি এবং যা দ্বারা সম্পূর্ণ সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে আপনি সেন্টেন্স বলবেন। আচ্ছা, বিষয়টা কি, যেমন আমি বললাম আই ইট, আমি খাই। এখন আমি কি খাই আমি কিন্তু তা বলি নাই। একে আমার মনোভাব প্রকাশ করছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, পাই নাই কিন্তু। তার মানে যেটা আপনার সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না তাকে আপনি সেন্টেন্স বলতে পারবেন না। এখানে বলতে হবে, এক্সটেনশন আসতে হবে যে আপনি কি খান, আপনি ভাত খান। ঠিক আছে, সম্পূর্ণ হতে হবে, লাস্টে ফুল স্টপ। একেই মূলত সেন্টেন্স বলে। তার মানে সেন্টেন্স আপনি তখনই বলবেন শব্দ সমষ্টি দ্বারা অর্থটা ভালোভাবে প্রকাশ পেতে হবে। ওকে। আচ্ছা, এখানে আমি উদাহরণ দিয়েছি, আই হ্যাভ এ বুক, হি ইজ এ গুড স্টুডেন্ট। আমার কাছে একটা বই আছে, সে একজন ভালো স্টুডেন্ট, তাই না, ছাত্র। এখন এগুলা কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন এই সেন্টেন্সের মূলত দুটা অংশ আছে, একটা হচ্ছে সাবজেক্ট এন্ড একটা হচ্ছে প্রেডিকেট। প্রথম ক্লাসে শিখেছিলাম সাবজেক্ট কোথায় থাকে, বাক্যের প্রথমে থাকে, পরেও থাকতে পারে, এটা ডিফারেন্ট সেন্টেন্স অনুযায়ী, বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী। আচ্ছা, এখন এই যে সাবজেক্ট, প্রথম নাউন বা প্রোনাউন থাকে সাবজেক্ট, তো এটি যদি সাবজেক্ট হয়, এসইবি দ্বারা আমি সাবজেক্টকে বোঝাচ্ছি। তার মানে এই অংশটা, ইট রাইস হচ্ছে কি প্রেডিকেট, তাই না? ওকে। বাক্যের কয়টা অংশ বলছি? দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট এন্ড আর একটা হচ্ছে প্রেডিকেট। এই বিষয়টা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, যে স্যার আমি বুঝেছি, ইয়েস অর নো। আচ্ছা, বুঝেন নাই মানে হচ্ছে, একটা বাক্যের আপনি দুইটা অংশ পাবেন, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে বাক্যের প্রথমে থাকে, প্রথম ক্লাসে বলেছি, যেমন আই ট্রাইস, আইটা হচ্ছে সাবজেক্ট এবং সেটা হচ্ছে কি প্রোনাউন। তো এটি হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট সাবজেক্ট ছাড়া পরবর্তী অংশটা হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট ছাড়া পরবর্তী অংশটাকে আপনি কি বলবেন, প্রেডিকেট বলবেন। আচ্ছা আচ্ছা, ধরুন আপনি আপনি বললেন যে রহিম গোজ টু স্কুল। ঠিক আছে, এখানে বলেন সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা, একটু চিন্তা করে দেখুন। সাবজেক্ট হচ্ছে প্রথমটা, আর গোজ টু স্কুল হচ্ছে কি প্রেডিকেট। তার মানে আপনি দুইটা অংশ পাচ্ছেন একটা সেন্টেন্সের। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আদ্রিতা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো আদ্রিতা, আপনাকে আমি আনমিউট করতে বলতেছি। আচ্ছা, আমরা র্যান্ডমলি কয়েকটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করি যে তারা বুঝেছে কিনা। আলসাফ, আপনি বুঝেছেন? Yes, sir. ওকে, আপনার কি প্রবলেম হয়েছে বুঝতে কোথাও? No, sir. আচ্ছা, ঠিক আছে। সো বেশিরভাগ স্টুডেন্ট দেখতেছি যে সবাই বুঝেছে মোটামুটি, এখানে না বুঝার কিছু নাই। একটা সেন্টেন্সের আপনি দুইটা অংশ পাবেন, ঠিক আছে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে বাক্যের কোথায় থাকে, প্রথমে থাকে। ধীরে ধীরে সবকিছু জানবেন, কোথায় কখন কি বসে না বসে। ঠিক আছে।
ওকে। আচ্ছা, তার মানে এটি গেল। এখন আসেন, কোন বাক্যে কি ধরনের অর্থ বা হচ্ছে কি ধরনের কাজ সম্পন্ন হয়ে থাকে তার উপর বেস করে, তার উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি। মানে অর্থ অনুযায়ী সেন্টেন্সের পাঁচটা প্রকার রয়েছে। এইগুলি হলো পাঁচটা প্রকার। আর সেন্টেন্সের গঠন অনুযায়ী রয়েছে তিনটা প্রকার। কি বললাম? অর্থ, কি রকম অর্থ প্রকাশ পাচ্ছে তা অনুযায়ী পাঁচ প্রকার। আর গঠন কিভাবে হয় তা অনুযায়ী তিন প্রকার। তার অনুযায়ী কয় ভাগে ভাগ করতে পারেন? তিন ভাগে ভাগ করতে পারেন। একটু পড়ে নিন। তার মানে এখানে কি বোঝাতে চাচ্ছি, অর্থ অনুযায়ী আপনি পাঁচটা ভাগে ভাগ করতে পারবেন, যা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, আর আপনি যে গঠন করবেন তা অনুযায়ী তিনটা প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওকে। আচ্ছা, এখন আমরা প্রথমে কথা বলবো অর্থ অনুযায়ী যে পাঁচটা প্রকার তা কি, কি তা বলতে কি বোঝায় আমরা তা বুঝতে চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। অর্থ অনুযায়ী যে পাঁচটা প্রকার, নাম্বার ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্স। ধরুন আপনি আপনার সম্পর্কে কথা বলেন, আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে কোনো কিছু লিখতেছেন, ঠিক আছে? এরকম ঘটনা, অবস্থা বা বিষয়ের যখন বর্ণনা দিবেন, তা হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বললাম? দেখেন, হি ইজ মাই কাজিন, সে আমার চাচাতো ভাই। অথবা আপনি লিখলেন যে আই এম স্টুডেন্ট বা আই এম বয় লিখলেন, ঠিক আছে? আপনি লিখলেন যে মাই ফাদার ড্যাশ ড্যাশ ড্যাশ। আপনি লিখলেন যে আমার বাবা হচ্ছে একজন অফিসার, আমার বাবা হচ্ছে একজন কৃষক, একজন শিক্ষক, এরকম লিখলেন। এই ধরনের যতগুলি বাক্য আছে বর্ণনা করে, সবগুলাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট ভার্ব থাকে। মানে সাবজেক্ট তো ভার্ব সব জায়গায় থাকবে, মানে সাবজেক্ট সাবজেক্ট দ্বারা শুরু হয়, একটা ভার্ব নেবেন আপনি, দেন হচ্ছে কি এক্সটেনশন থাকবে, তাকে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স বলবেন। এবং কি এটা বর্ণনা করবে, সহজ হচ্ছে কি বর্ণনা করবে, কোনো কিছু ঘটনা বোঝাবে, অবস্থা বোঝাবে, বিষয়ের বিবরণ দিবে সে। এরকম আরো অ্যাসার্টিভ সেন্টেন্স তো অভাব নেই। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার সম্পর্কে বলুন যে আপনি সকালে বেলা ঘুম থেকে ওঠেন, দেন হচ্ছে আপনি দাঁত ব্রাশ করেন, নাস্তা করেন, বিদ্যালয়ে যান, এই ধরনের যতগুলি আছে লাইন, সবগুলাই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স কি ধারণাটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? আপনি কি অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝেছেন? আচ্ছা, এক্সেলেন্ট, সবাই বুঝেছেন তাহলে। মানে আপনি কি করেন, আপনি কোথায় যাচ্ছেন, এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স কে আপনি আবার দুইটা ভাগে ভাগ করতে পারবেন, একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা হচ্ছে না বোধক। ধরুন আপনি বললেন যে আমি আজকে বিদ্যালয়ে যাব না, আমি ফুটবল খেলি না। এটা হচ্ছে এক ধরনের বাক্য। আবার এক ধরনের বাক্য রয়েছে, আমি ফুটবল খেলি, আমি বিদ্যালয়ে যাই। মানে একটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, একটা হচ্ছে না বোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এন্ড নেগেটিভ সেন্টেন্স। ওকে। যেমন দে আর গোয়িং টু স্কুল, রনি ওয়ান্টস টু প্লে। ঠিক আছে, তারা বিদ্যালয়ে যাচ্ছে, রনি চাই ক্রিকেট খেলতে। এই ধরনের বাক্য হচ্ছে কি অ্যাফার্মেটিভ, যেটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, যেটা হচ্ছে কি হ্যাঁ বোধক বাক্য। আর অন্যদিকে যখন আপনি নেগেটিভ, মানে না যুক্ত করবেন, নেভার যুক্ত করবেন, তখন তখন তা হবে নেগেটিভ। দেখেন এখানে নট যুক্ত করা হয়েছে, দে আর নট গোয়িং টু স্কুল। এখানে ডাজেন্ট যুক্ত করা হয়েছে, কারণ কি এখানে অক্সিলারি ভার্ব নেই। এটা আপনারা পরে শিখবেন যে রনি ডাজেন্ট বা ডাজ নট ওয়ান্ট টু প্লে ক্রিকেট। এখানে নট যুক্ত করার কারণে এটা হয়েছে নেগেটিভ, হয়ে গেছে নেগেটিভ, না বোধক অর্থ দিচ্ছে। আচ্ছা, তার মানে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা হচ্ছে না বোধক। এই বিষয়টা কি ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? আপনি কি বুঝেছেন? প্রবলেম থাকলে জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আপনার জন্য তো চ্যাট বক্স খোলা রইলো। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বর্ণনামূলক বাক্য, যাকে আপনি আবার দুই ভাগে ভাগ করতে পারবেন। ঠিক আছে, একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা হচ্ছে না বোধক। হ্যাঁ, ওকে।
আচ্ছা, কালকে কে যেন একজন কমেন্ট করছিলেন যে স্যার কথা বলে বলে ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনার সাথে যদি আমি কথাই বলি তাহলে আমি ক্লাসটা নিব কখন? সব কিছুর একটা সিস্টেম রয়েছে। আপনার প্রবলেম থাকলে আপনি জানাবেন, ঠিক আছে? আমরা শুনবো, দেখবো। দেন হচ্ছে আপনার কোয়েশ্চেন থাকলে তো আপনার জন্য চ্যাট বক্স খোলা রইলো। আচ্ছা, প্রেডিকেটটা কি বললাম? সাবজেক্ট এন্ড প্রেডিকেট, এই কথাটা কেন বুঝেন না? একটা লাইনে একটা সাবজেক্ট থাকে, দেন সাবজেক্টের পরবর্তী অংশটা থাকে। এখন সাবজেক্ট তো সাবজেক্টই, সাবজেক্ট বাদে পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে কি প্রেডিকেট। যেমন আপনি দেখেন, এখানে দেখেন, দে আর গোয়িং টু স্কুল, দেটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশটা প্রেডিকেট। ঠিক আছে? ওকে। তাসনি, আপনি কি বুঝেছেন বিষয়টা? এই যে ওনার প্রবলেম রয়েছে, উনি কমেন্ট সেকশনে জানাচ্ছেন, আমি আনসারটা দিয়ে দিলাম। সহজ না বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় ছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বর্ণনামূলক বাক্য, এবং তা হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায়। মানে নট যুক্ত হতে পারে, যখন আপনি না বুঝাবেন তখন তো নট যুক্ত করবেনই। ঠিক আছে? ওকে। ক্লাস শুরু হলো, 13 মিনিট হয়ে গেছে, আপনারা এখনো জয়েন করতেছেন। আচ্ছা, ঠিক আছে, আবার একটু পরে বলবেন স্যার আমি বুঝি নাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? নাম্বার টু, অর্থ অনুযায়ী মোট পাঁচটা কতটা প্রকার? 5 প্রকার। তার মধ্যে এখন আমরা দ্বিতীয় নম্বরে রয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। স্বাভাবিকভাবে এটা সিম্পল কথা, যখন প্রশ্ন বুঝাবে সেটাকে কি বলবো? তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, সেটা কি রকম? দেখেন, ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? বা ইজ নট রহিম এ ক্লেভার বয়, রহিম কি চালাক ছেলে নয়? একটা তো নটযুক্ত আছে, একটা তো নটযুক্ত নাই। ঠিক আছে? যেটাতে নটযুক্ত আছে তাকে বলবো আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে না বোধক প্রশ্ন। আচ্ছা, এখানে আবার দেখেন, হু ইজ দ্য বয়, ছেলেটা কে? হুইচ ইজ ইউর বুক, আপনার বই কোনটি? এই ধরনের বাক্য কত হাজার বাজে আপনারা দেখেছেন, একটু চিন্তা করে দেখেন না। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাগে দুই ভাবে আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দ্বারা করতে পারি, এটি হচ্ছে এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড আর কি। ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা আমরা কোয়েশ্চেন গুলো করতে পারি। আচ্ছা, সাহায্যকারী ভার্ব কখন জানেন? যখন হচ্ছে, যেমন আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা একটা বাক্যকে এভাবে লিখলাম যে, উপর থেকে লিখলাম হি ইজ এ স্টুডেন্ট। এই বাক্যটা বুঝলে আপনি পৃথিবীর সব বাক্য বুঝবেন। দেখেন, হি ইজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে কি একটা অ্যাসারেটিভ সেন্টেন্স, তাই না? এখন তাকে আমি নেগেটিভ সরি, তাকে আমি প্রশ্নবোধক বানাবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো। কিভাবে করব বলেন? জাস্ট এই যে অক্সিলারি ভার্ব, তাকে আপনি সামনে নিয়ে আসেন, ইজ, সাবজেক্ট থেকে পরবর্তী অংশ লিখে ফেলেন, ইজ হি এ স্টুডেন্ট। লাস্টে কি দিতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। অথবা আপনি এভাবে লিখতে পারেন যে, ইজ নট হি এ স্টুডেন্ট। আচ্ছা, এখানে প্রথমটার অর্থ হচ্ছে, ইজ হি এ স্টুডেন্ট অর্থ হচ্ছে মানে সে কি একজন ছাত্র? পরেরটার অর্থ হচ্ছে সে কি একজন ছাত্র নয়? দুইটাই কিন্তু কোয়েশ্চেন। যখন নট যুক্ত করবো তখন হয়ে যাবে নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে। এখন দেখেন, একটা সুন্দর একটা বাক্যকে আমি কিভাবে নেগেটিভ করলাম। জাস্ট সাহায্যকারী ভার্বকে সামনে নিয়ে আসবো। এগুলো আসলে পরের কথা, মানে আজকের ক্লাসের জন্য না, তাও আমি কথায় আসছে বিধায় বুঝিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? এখন তাহলে কি বললাম? আবার ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারাও করতে পারেন। যেমন আমরা বলি না যে, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হু ইজ দ্য বয়, হুইচ ইজ ইউর ফেভারিট বুক। এরকম কত আপনি বাক্য দেখেন, তাই না? এগুলো সবগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের ক্লাসে শুধু চিনতে হবে যে স্যার এই লাইনটা হচ্ছে এই সেন্টেন্স, এই লাইনটা হচ্ছে এই সেন্টেন্স। আজকের ক্লাসটা কোনো চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস না যে আপনাকে পরিবর্তন করা শিখতে হবে। আজকের ক্লাসটা জাস্ট চেনা, চিনতে হবে। এখন বলেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনি কি চিনেছেন? পারবেন? জয়, আপনি সুন্দর আনসার দিয়েছেন, তবে আপনার আনসারটা আমি নিতে পারতেছি না এই কারণে যে আপনি লাস্টে তো কোয়েশ্চেন মার্ক দেন নাই। কোয়েশ্চেন মার্ক না দিলে কি হবে? কোয়েশ্চেন মার্ক দেন নাই। ওকে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বুঝেছেন আপনারা? ইয়েস অর নো?
ওয়াও, আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন। আচ্ছা, একজনের সঠিক আনসার দিয়েছেন, বাট ওনার জুম মিটিং, জুম যে ডিসপ্লে নেমটা এটা নাই, যার কারণে আমি কথা মানে নামটা বলতে পারতেছি না। ওকে, তার মানে আজকে ক্লাসে হচ্ছে জাস্ট চিন্তা হবে ইন্টারেক্টিভ সেন্টেন্স কি, লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকবে। একদম সিম্পল কথা, যাই তোর প্রশ্নবোধক বাক্য, কোয়েশ্চেন মার্ক থাকবে। শুরু হবে কয়টা পদ্ধতি, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, একদম পানিবাদের কথা। হ্যাঁ, কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো কোয়েশ্চেন করা হবে নাকি? এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাধারণ বাক্য, বর্ণনামূলক বাক্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনারা বুঝে গেছেন। এখন আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স। কয়টা গেল? দুইটা গেল, এখন হচ্ছে 3 নাম্বারটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন, আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ কি, অনুরোধ, একদম মুখস্থ থাকতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধ। আচ্ছা, এখন এক্ষেত্রে আপনারা প্লিজ দেখেন, প্লিজ দ্বারা দেখতে পারেন, কাইন্ডলি দেখতে পারেন, দেন হচ্ছে ভার্ব দেখতে পারেন। কয়টা বললাম? প্লিজ, কাইন্ডলি এন্ড ভার্ব, ভার্ব দ্বারা শুরু হবে আর কি। যেমন আপনি বললেন প্লিজ গিভ মি দা পেন, দয়া করে প্লিজ আমাকে কলমটা দাও, আমরা বলি না এরকম? এটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আপনার মাথায় যদি বুদ্ধি থাকে, আপনি হয়তো বা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, স্যার লাস্টে তো ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্সও দেখলাম ফুল স্টপ, তাহলে পার্থক্য কি? আচ্ছা, পার্থক্যটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দ্বারা শুরু হয়েছে, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শুরু হয়েছে। কথা কি বুঝছেন? মানে নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হয়। আচ্ছা, তো ইম্পারেটিভ সেন্স কি কি দ্বারা থাকবে? প্লিজ দ্বারা থাকবে, কাইন্ডলি দ্বারা থাকবে, আর ভার্ব দ্বারা। ভার্ব দ্বারা কেমন? যেমন ডু দা ওয়ার্ক, কাজটা করো, ওপেন দা ডোর, দরজাটি খুলো। ঠিক আছে, ওপেন একটা ভার্ব, ডু একটা ভার্ব। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। হেল্প দ্য পুয়ার, দরিদ্রকে সাহায্য করো। সুইচ দ্য লাইট অন, বাতিটি জ্বালাও। এই ধরনের সবগুলা বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যা হচ্ছে মূলত কি বোঝায়? আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, তাই না? ওকে, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, একটা উপদেশ। আপনার টিচার যদি আপনাকে বলে যে সর্বদা সত্য কথা বলো, ধরুন আমি আপনাকে বললাম সর্বদা সত্য কথা বলবে, এটা কি একটা উপদেশ? ঠিক আছে, সো এই ধরনের বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইয়েস অর নো, বুঝেছেন কি বুঝেন না একদম সুন্দর করে বলবেন। হ্যাঁ, ডোন্ট টেল এ লাই, ইয়েস, মিথ্যা কথা বলবে না। ওকে, খুব ভালো লাগতেছে, আপনারা খুব সহজভাবে বুঝতে পারতেছেন। আজকে আমাদের 75 জন স্টুডেন্ট ক্লাসে জয়েন হয়েছেন, ইনশাল্লাহ আপনারা নেক্সট ক্লাসে আরো বেশি জয়েন হওয়ার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা। আর জি ইসলাম, কথা শুনতে পাচ্ছেন? ক্লাস কি বুঝে যাচ্ছে? জি স্যার। সহজ আছে? জি স্যার, সহজ আছে অনেক। ওকে, আপনি তাহলে মিউট করে ফেলুন। আচ্ছা, দেন হচ্ছে নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা বা কামনা সূচক বাক্য। ধরুন আপনি কারো জন্য দোয়া করতেছেন, কেমন? যেমন মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। আচ্ছা, এখানে কি কি দ্বারা শুরু হবে? মে দ্বারা শুরু হবে, এবং হচ্ছে আমরা লং দ্বারাই বেশিরভাগ এই ধরনের বাক্যগুলো দেখে থাকি, মে এবং লং। মনে রাখবেন অপটেটিভ সেন্টেন্স কি দ্বারা? মে এবং লং দ্বারা শুরু হয়। যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন, তাই না? এটা একটা কি আপনার কামনা হতে পারে, প্রার্থনা হতে পারে। আচ্ছা, দেন হচ্ছে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে হিজ সোল রেস্ট ইন পিস, মানে তার আত্মা শান্তিতে থাকুক। এই ধরনের যত বাক্য দেখবেন আপনি, সবগুলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। জি, মে আল্লাহ হেল্প ইউ, হ্যাঁ, লাস্টে পুলিশ স্টপটা দিতে হবে। একটা বাক্যে আপনার
পাংচুয়েশন মার্কগুলো সুন্দর মতো দিতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে। তার মানে অপটেটিভ সেন্টেন্স কি? প্রার্থনা বা কামনাসূচক বাক্য কি কি থাকবে? মে থাকবে, লং থাকবে। এই ব্যাপারটা কি আপনারা বুঝেছেন কি বুঝেন নাই? হ্যাঁ, মে আই কাম ইন স্যার, মে ইউ হেল্প। এখানে হেল্প বানানটা ভুল হয়েছে আপনার, ওকে, প্রবলেম নাই। হ্যাঁ, লং লিভ আওয়ার টিচার, ঠিক আছে, ওকে। আপনারা তো খুব ভালো বোঝেন, আপনারা অনেক এক্সপার্ট, খুবই সুন্দরভাবে আনসার দিয়েছেন। আচ্ছা, যারা বুঝেন না আমি আবার বুঝাই বলি। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা বা কামনাসূচক বাক্য, এবং এই ধরনের বাক্য হচ্ছে মে এবং লংটা আপনি দেখবেন। খুব সুন্দরভাবে আপনারা আনসার দিয়েছেন। এখন আপনাদের আচ্ছা, 4 নাম্বার কাজ, 4 নাম্বার পড়াটা শেষ। এখন হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এখানে 5 হবে তাই না? এক্সক্লামেটরি সেন্টেন্স যা হচ্ছে মূলত আহ এখানে হবে না, এখানে হবে। ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্স মূলত হচ্ছে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্যগুলো, আশ্চর্য বা বিস্ময়, যেমন হচ্ছে দুঃখ, বিস্ময়, আনন্দ, বিরক্তি, ক্রোধ, অভিলাষ, ঠিক আছে, ঘৃণা, উল্লাস প্রভৃতি মনের আবেগ। আচ্ছা, এখন ধরুন আপনি কি বলবো, আপনি ধরুন আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলাটা দেখলেন। দেখার পরে আর্জেন্টিনা জিতে গেল, তখন আপনি কি বলবেন? আমরা বলি না যে হুররা, আমাদের ম্যাচটা তো জিতে গেছে, আর্জেন্টিনা জিতে গেছে, কাপ নিয়ে গেছে। আপনি খুশি হয়েছেন তাই না? আপনি হঠাৎ করে খুশি হয়ে গেলেন না? তো এই ক্ষেত্রে যে আপনার যে একটা আবেগ যে আপনি প্রকাশ পাচ্ছেন, ওয়ার্ডটা কি? হুররা। দুঃখ বোঝালে আমরা এলাস ইউজ করে থাকি, তাই না? এবং সেক্ষেত্রে এবং এক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারাও কিন্তু আমরা বাক্যগুলো গঠন করতে পারি। তো সেক্ষেত্রে কিরকম বাক্য আমি এখন বলে দিচ্ছি, একটু ওয়েট। হুররা, আই পাস দা ফাইনাল এক্সাম। ওকে, আচ্ছা, এখানে হুররা এর পরে, হুররা এই ধরনের ওয়ার্ড গুলোর পরে আশ্চর্যবোধক চিহ্নটা দিতে হবে, না হলে আপনার উত্তর হবে না। হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ, এক্সেলেন্ট, হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, রাইট। চেঞ্জিং সেন্টেন্স কেন দেখাবো? আজকের ক্লাসে তো চেঞ্জিং সেন্টেন্স না। চেঞ্জিং সেন্টেন্সের টপিক হচ্ছে আরো শেষে, আরো পরে। আগে বেসিকটা শিখেন, আগে এগুলি, পরে অন্যটা। আচ্ছা, এখন যেমন দেখেন, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমি আনন্দ প্রকাশ করতেছি হুররা দ্বারা যে আমরা ম্যাচ জিতেছি। এবং দেখেন এই যে চিহ্নটা আপনি দিতে ভুলে যাবে না, আশ্চর্যবোধক চিহ্নটা। হোয়াট এ বিউটিফুল সিটি ইট ইজ, আমি বিশ্ব প্রকাশ করছি কি সুন্দর এই শহরটা। হাউ নাইস দ্য বার্ড ইজ, হ্যাঁ, হেলাস হি ইজ নো মোর, রাইট। খুবই সুন্দর সুন্দর আপনারা আনসার দিচ্ছেন, ফাইন। হেলাস ইউর ফাদার ইজ ডেথ, ডেথ বানান ভুল আছে, এবং এলাসের পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। জাহিন, ভুল করছেন আপনি, ঠিক আছে, ঠিক করতে হবে। হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এভাবে হবে। হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, লাস্টে কিন্তু আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, না হলে ভুল হবে। দেখেন এখানে এগুলার পরে, এগুলির পরে পর পরে কিন্তু চিহ্নটা দিয়ে ফেলতে হবে। আর আপনি যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু করবেন তখন হচ্ছে শেষে, ঠিক আছে, নাউন এবং ভার্ব। হেলাস আই এম আনডোন, হ্যাঁ, হাউ নাইস দা, আচ্ছা বানান একটু একটু ভুল হচ্ছে, সমস্যা নাই, ঠিক আছে, হয়তো বা দ্রুত লিখতে গিয়ে ভুল হচ্ছে, আমি ধরে নিচ্ছি, আনসার ধরে নিচ্ছি, ফাইন, এক্সেলেন্ট। ওকে, তার মানে এক্সক্লামেটরি সেন্টেন্সটা হলো আমাদের বিশেষ বাক্য, আনন্দ, বিরক্তি, ঘৃণা, উল্লাস, আপনার আবেগটাই প্রকাশ পাবে, এক কথা শেষ। ওকে, তার মানে আমরা কি শিখলাম? আমরা একটু প্রথমে আসি। আমি বলেছি যে অর্থ অনুযায়ী 5টা প্রকার আমরা শিখে ফেলেছি। অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা শিখে ফেলেছি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। ডান এগুলি? সবাই বুঝেছেন? কোনটাতে প্রবলেম বলেন, যে স্যার আমি এটা বুঝি নাই, তাহলে আরেকবার বুঝিয়ে দিব। হাউ ক্লেভার দ্য বয় ইজ, রাইট।
হ্যাঁ, সবাই বুঝেছেন। আচ্ছা, ইমোজি কম ইউজ করবেন, ওকে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসেন, আমি আপনাদেরকে শিখাবো আপনি কিভাবে গঠন করবেন। গঠন অনুযায়ী তিনটা প্রকার। গঠন অনুযায়ী কয়টা প্রকার? তিন প্রকার। আচ্ছা। আচ্ছা, এখন ওকে, স্ট্রাকচার অনুযায়ী। আচ্ছা, স্ট্রাকচার অনুযায়ী আমাদের হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কেমন? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট লিখেছেন যে মে আই কাম ইনসাইড, এটা হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, তার মানে হচ্ছে একটু আমার ভুল হয়েছে। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নয়, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে পড়ে যায়, ওকে? আচ্ছা, সো আচ্ছা, এখন হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। একটু পড়েন যে আমাদের হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী কয়টা প্রকার: সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। দেখেন, আমি প্রথমে এখানে বুঝাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সিম্পল সেন্টেন্স, সিম্পল কথাটা মনে আসলে আপনার মাথায় কি আসে বলেন? আমরা বলি না যে সে সিম্পল ভাবে চলে, মানে কি সাধারণ, মানে একদমই সাদাসিধে। তো এই বিষয়টাকে আমি বলবো, একটি সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, মানে একটি ভার্ব। কি লিখছি বলেন? একটি সাবজেক্ট, একটি ভার্ব, এবং ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ভার্বটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা হচ্ছে সাবজেক্টের চেহারা অনুযায়ী যে ভার্বটা পরিবর্তন হয়, তবে হচ্ছে সাবজেক্টের নাম্বার, নাম্বার, দেন হচ্ছে পার্সন, দেন হচ্ছে টেন্স, টেন্স অনুযায়ী, নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী, সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী যে ভার্বটা পরিবর্তন হয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, যেমন আমি বললাম যে আই গো টু দা স্কুল, ওকে? আচ্ছা, আই গো টু দা স্কুল, এখানে একটু গো দিকে খেয়াল করেন। এখন আমি লিখলাম হি গোজ টু দা স্কুল। এখন এখানে একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, প্রথমটাতে গো, পরেরটাতে গোজ কেন হলো বলেন তো? আই গো, পরেরটা হচ্ছে হি গোজ, কেন হয়েছে? এটা কোন পার্সন বলেন? ফার্স্ট পার্সন সিঙ্গুলার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত করতে হয় না। কিন্তু এটা হচ্ছে কোন পার্সন? এটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে হি, সি, ইট, পৃথিবীর যে কোনো কিছুর নাম। ফাইন, আপনারা অনেকে আনসার দিয়েছেন থার্ড পার্সন, হ্যাঁ। থার্ড পার্সন, এগুলো পরে বুঝবেন আর কি, জাস্ট একটু বুঝে নেন, এখন একটু পড়ে নেন বা দেখিয়ে দিচ্ছি, বুঝে নেন। থার্ড পার্সন সিঙ্গুলার, এসে সিঙ্গুলার বুঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, লিখিয়ে দিলাম। থার্ড পার্সন সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হয়েছে, এই জন্য আমরা ইএস যুক্ত করছি। তো এখন এই যে ভার্বটা চেঞ্জ হলো, ভার্ব চেঞ্জ হয়েছে না এখানে, এরকম ভার্ব গুলাকে বলে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আজকে ক্লাস এতটুকু জানলে হবে। ফাইনাইট ভার্ব কি, আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি বলবেন কি সাবজেক্টে, এটা কিসের? সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী যে ভার্বটা চেঞ্জ হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। একদম সহজ কথা। আচ্ছা, তো সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট দেখবেন, একটা মাত্র ভার্ব দেখবেন, একদম মাথায় সেট করে নেন। পরে তো এক্সটেনশন থাকবেই। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে দেখেন, কমপ্লেক্স কথাটা কি আসলে কি এমন মনে হয়? জটিল জটিল লাগে না? আচ্ছা, দেখেন এখানে আমি সিম্পল সেন্টেন্স লিখতেছি বোঝার জন্য। এখানে একটা সিম্পল সেন্টেন্স দেখবেন, প্লাস বাক্যের আরো একটা অংশ দেখবেন, মানে একটা
ক্লজ দেখবেন, ডিপেন্ডেন্ট ক্লজ, তাকে ডিতে ডিপেন্ডেন্ট বোঝাচ্ছি, ডিপেন্ডেন্ট ক্লজ দেখবেন, ডিপেন্ডেন্ট ক্লজ অধীনস্থ একটা বাক্যের অংশ দেখবেন। আচ্ছা, এখন আবার প্রশ্ন করতে পারেন স্যার ক্লজটা কি? ক্লজ একটু পরে দেখাবো। মানে বাক্যের মতো, ধরুন বাক্য এই। আর কম্পাউন্ড সেন্টেন্স কি জানেন? আচ্ছা, এখানে সিম্পল সেন্টেন্স মানে উপরটাতে, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? একটা সিম্পল সেন্টেন্স থাকবে প্লাস বাক্যের অংশ আরো একটা অংশ থাকবে, তবে এখানে একটা ক্লজ মার্কারও বসবে। ঠিক আছে, ক্লজ মার্কারও থাকবে। আবার কম্পাউন্ড সেন্টেন্সে ধরুন একটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব থাকবে, হ্যাঁ একটা সিম্পল সেন্টেন্স থাকবে, দেন হচ্ছে এখানেও সিম্পল সেন্টেন্স থাকবে। ঠিক আছে, লিখলাম সিম্পল সেন্টেন্স, আর এখানে হচ্ছে এন্ড বাট অর, এই জায়গাটাতে মাঝখানে এন্ড বাট অর এগুলো থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমি প্রথম ধারণা দিলাম আর কি। এখন আমরা পড়াতে আসি। দেখেন প্রথমত হচ্ছে সিম্পল সেন্টেন্স কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। উদাহরণে আসেন, এত কিছু বোঝার দরকার নেই। হি ইটস রাইস, সাবজেক্ট ভার্ব। দে রিড এ বুক, সাবজেক্ট ভার্ব। হি হেটস মি, সাবজেক্ট ভার্ব। আই সি হিম, সাবজেক্ট ভার্ব। খেয়াল করছেন? একটা সাবজেক্ট পেয়েছি, একটা ভার্ব পেয়েছি, এই ধরনের বাক্যকে কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। বুঝা গেছে? সিম্পল সেন্টেন্স কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, বুঝেছেন আপনারা? হ্যাঁ, আই রিমেম্বার হিম। ওকে, ঠিক আছে। হি লাইকস মি। ওকে, সুন্দর সুন্দর আপনারা বাক্য লিখতেছেন, ফাইন। সো তার মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা কি ফাইনাইট ভার্ব থাকবে, এবং সিম্পল সেন্টেন্স সবচেয়ে চেনা সহজ উপায় হলো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, তাছাড়া এগুলো কি ছোট ছোট বাক্য থাকবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি বললাম? এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু বুঝতে গেলে আপনাদের কঠিন মনে হবে, তাও আমি লিখে দিই। আচ্ছা, প্রথমত আপনার প্রথম কাজটা হলো, আচ্ছা যারা কম্পিটিটিভ এক্সাম দিবেন এখান থেকে একটা কোয়েশ্চেন পাবেন আপনি। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এই যে ক্লজ মার্কারের কথা বলছি না প্রথমে, এগুলা দেখবেন আপনি। এগুলো আপনি যে বাক্যে দেখবেন আপনি বুঝবেন যে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পরীক্ষাতে নিচে যে আমি এক্সাম্পল গুলো দেখাবো, এরকম এক্সাম্পল দিয়ে বলবে যে এটা কি ধরনের সেন্টেন্স বলো, এরকম আসবে পরীক্ষাতে। আচ্ছা, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স কি করতে হবে? ওয়ার্ড গুলো শিখে ফেলতে হবে কি কি থাকে। আচ্ছা, এখন আসেন, এখানে দেখেন যে সকল বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় করে আরো এক বা একাধিক খণ্ড বাক্য থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। ভাই এত কঠিন দরকার নাই, আপনি উদাহরণে আসেন। আচ্ছা, এখানে এগুলো একটু পড়ে নেবেন। কারণ বোঝালে বিকজ, সিন্স, অ্যাজ। শর্ত বোঝালে ইফ, আনলেস, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। আমি এক্সাম্পলে আসি। দেখেন আই স্টেড হোম, আমি বাড়িতে ছিলাম, কারণটা কি? বিকজ ইট ওয়াজ রেইনিং, বিকজ ইট ওয়াজ রেইনিং। আচ্ছা, মানে আমি বাড়িতে ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। এখন একটু চিন্তা করে দেখেন, আই স্টেড হোম, এখানে কি একটা সাবজেক্ট একটা ভার্ব দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ধরুন ওয়ান কাইন্ড অফ একটা সিম্পল সেন্টেন্স। এই বিকজ থেকে এই পর্যন্ত এই পুরোটাকে বলে একটা ক্লজ, যেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে। কথাটা হলো এই যে বিকজ দেখতে পাচ্ছেন, তাকে বলে ক্লজ মার্কার। কি বলে? ক্লজ মার্কার, ঠিক আছে। আচ্ছা, ক্লজ মার্কার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে বসবে। ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বলুন তো? ডিপেন্ডেন্ট ক্লজ হলো ইট ওয়াজ রেইনিং। ঠিক আছে, ইট ওয়াজ রেইনিং হলো কি ডিপেন্ডেন্ট ক্লজ। সো তার পূর্বে একটা ক্লজ মার্কার থাকবে। এখন প্রথম যেটা, তার মানে ডিপেন্ডেন্ট ক্লজ থেকে, ডিপেন্ডেন্ট ক্লজ কে, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ইট ওয়াজ রেইনিং, ঠিক আছে। এই বিকজ থেকে ইট ওয়াজ রেইনিং পুরোটা বাদে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন। ধরুন আপনি স্বাধীন বাক্য বলতে পারেন। এটা হচ্ছে কি
ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ক্লজ মার্কার থেকে ডানের অংশটুকু। ক্লজ মার্কার থেকে কি ডানের অংশটুকু। আচ্ছা, এখন তাহলে আপনি 2 নাম্বারটা একটু পড়ুন। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম, মানে যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি পরীক্ষা পাস করবে। এখন এখানে আবার কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট একটু বুঝিয়ে বলি। এই ক্লজ মার্কার সামনেও বসতে পারে। এই যে ইফ, একটা ক্লজ মার্কার কমপ্লেক্স সেন্টেন্সের। এখন ইফ হচ্ছে ক্লজ মার্কার, তার মানে ইফ থেকে এখানে কমা পর্যন্ত যখন ক্লজ মার্কার সামনে চলে আসে তখন মাঝখানে কমা বসে। এই পুরোটাকে কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে ইউ উইল পাস দ্য এক্সাম, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাংলাতে আমি যদি বলি যে এখানে একটু দেখেন, প্রধান খণ্ড বাক্য থাকবে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রধান খণ্ড বাক্য, এই প্রধান খণ্ড বাক্যটা হচ্ছে এটা। আর হচ্ছে কি, তার উপর আশ্রয় করে আরো এক বা একাধিক খণ্ড বাক্য থাকে। এই তার উপর আশ্রয় করে হচ্ছে ইফ ইউ স্টাডি হার্ড। যদি তুমি ভালোভাবে বা মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে পরীক্ষায় ভালো করবা, তুমি পরীক্ষা পাস করবা। এই ইউ উইল পাস দ্য এক্সাম হচ্ছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইফ ইউ স্টাডি হার্ড হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সহজ কথায় আমি যদি বলি, ক্লজ মার্কার, এই ক্লজ মার্কারের ডানের অংশটুকু হচ্ছে, ক্লজ মার্কার ধরে ডানের অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর পরবর্তী অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আসেন, আপনি সব জায়গায় এটা খুঁজবেন আর কি। হোয়েন দ্য টিচার অ্যারাইভ দ্য স্টুডেন্টস স্টুড আপ, তার মানে হোয়েন দ্য টিচার অ্যারাইভড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্য স্টুডেন্টস স্টুড আপ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে। আচ্ছা, পরেরটা, হি ওয়ার্ক হার্ড সো দ্যাট, এখানে সো দ্যাট হি কুড সাকসিড। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে প্রথম অংশটা হচ্ছে কি, প্রথম অংশটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। পরীক্ষাতে আপনাকে এরকম লাইন লিখে যদি আপনাকে এরকম চিহ্নিত করে দেয় যে আচ্ছা বলুন তো, হোয়েন দ্য টিচার অ্যারাইভড এটা কি ধরনের সেন্টেন্স, নিচে লেখা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সিম্পল সেন্টেন্স, এরকম লেখা থাকবে, তখন আপনি কি বলবেন? যে হোয়েন দ্য টিচার অ্যারাইভড হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তার মানে আপনি কি বুঝেছেন এখানে কমপ্লেক্স সেন্টেন্স কি থাকবে? একটা মেইন ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে একটা ক্লজ মার্কার থাকবে। জাস্ট সিম্পল কথা। ইয়েস অর নো, বুঝেছেন? আবির, আপনি সম্পূর্ণ বাক্য লিখেন না, এখানে সাবজেক্ট আসে না, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এখানে এখানে যে আহ, আপনাদের সুবিধার জন্য আমি লিখে রাখছি যে কখন কোনটা বসে, এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ। আচ্ছা, যদি আমি মনে হয় 3-4 বার বলে ফেলছি কমপ্লেক্স সেন্টেন্স কি, যদি এরপরও যদি আপনার বুঝতে কষ্ট হয় আপনি পুনরায় ক্লাসটা রেকর্ডিং দেখে নেবেন। আচ্ছা, আমি আবারও বলতেছি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে হচ্ছে একটা মেইন ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে এগুলি বসবে। ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে কি এই কনজাংশন গুলো বসবে, যাকে বলে সাব অর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, এগুলো দেখবেন। আর কম্পাউন্ড সেন্টেন্স কি, উভয় পাশে একই ধরনের সেন্টেন্স থাকবে। উভয় পাশে কি একই ধরনের সেন্টেন্স থাকবে। এখানে এখানে অনেক কথা লিখছে, এত লেখা প্রয়োজন নাই। আমার কথাটা শুনেন, উভয় পাশে একই ধরনের সেন্টেন্স থাকবে। আচ্ছা, আমি এভাবে দেখাই। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এই যে হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার, একই ধরনের সেন্টেন্স, মাঝখানে মাঝখানে একটা বার্ড বসে যায়। এই বার্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কথা কি বুঝছেন? দুইটা সেন্টেন্সকে সে একসাথে করে, দুইটা ওয়ার্ডকে সে একসাথে করে, এর কাজটাই হলো এরকম, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো। ঠিক আছে, এখানে হচ্ছে আমি সহজ ভাষায় বলতেছি, যা উভয় পাশে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোর উভয় পাশে একই ধরনের কি থাকবে, একই ধরনের সেন্টেন্স থাকবে। মানে হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে এটা বসবে। একদম সহজ কথা। আই ওয়ান্টেড টু প্লে অ্যান্ড হি ওয়ান্টেড টু রিড, আমি খেলতে চাই এবং সে কি পড়তে চাই, সে পড়তে চেয়েছিল, তাই তো? আমি খেলতে চেয়েছিলাম, সে পড়তে চেয়েছিল, এখানে অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে,
এবং এর উভয় পাশে দেখেন একই ধরনের টেন্সও ইউজ করা হয়েছে, খেয়াল করছেন? একই ধরনের টেন্স, একই রকম কিন্তু। আচ্ছা, এখানে দেখেন ইউ ক্যান স্টাডি নাও অর ইউ ক্যান ফেল দ্য এক্সাম। তুমি এখন পড়তে পারো, না হলে কি পরীক্ষায় ফেল করবা। এই অর দ্বারা বোঝাচ্ছে যে হ্যাঁ তুমি এখন পড়ো, না হলে তুমি এখন পরে ফেল করবা আর কি, তুমি পরে ফেল করতে পারো। কেন? খেয়াল করেন, একই ধরনের সেন্টেন্স, একই ধরনের সেন্টেন্স। তার মানে যারা ইংরেজি ভাষা শিখতেছেন তাদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, আপনারা এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবেন, যে আপনি কোন কথাটার সাথে কোনটা ব্যবহার করবেন সেটা আপনি অর্থ অনুযায়ী বসিয়ে ফেলবেন। আচ্ছা, ইট ওয়াজ রেইনিং সো হি স্টেইড হোম। বৃষ্টি হচ্ছিল, যার কারণে সে কি করছিল, যার কারণে আমরা বাড়িতে ছিলাম। ঠিক আছে, এখন একটা বিষয়ের কারণে আমরা সো ইউজ করছি। উভয় পাশে দেখেন একই ধরনের। ঠিক আছে, টেন্স কিন্তু একই ধরনের, ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট ইনডেফিনিট। টেন্সের ক্লাসে এগুলো আরো ক্লিয়ার হবে। টেন্স বিষয়টা হচ্ছে টেন্সের ক্লাসে শেখাবো, আজকে বুঝালে আবার বুঝবেন না, অনেকেই বুঝবেন না, আমি জানি এখানে সবাই দুর্বল। সে ভালো হলেও আমি ধরে নিব দুর্বল, কারণ আমি যেহেতু একদম প্রথম থেকে শেখাচ্ছি। আচ্ছা, এখন বলেন, কম্পাউন্ড সেন্টেন্স কি বুঝেছেন? উভয় পাশে একই ধরনের সেন্টেন্স, মাঝখানে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো ইউজ করা হবে। ইয়েস অর নো, বুঝেছেন আপনি? এক্সেলেন্ট। ওকে। আচ্ছা, আচ্ছা, নিচে এরপরে দেখেন আমি আপনাদেরকে অর্থ বোঝার জন্য যারা হচ্ছে একবারে দুর্বল তাদের জন্য একটু লিখে দিয়েছি। ঠিক আছে, নিচে আর কোনো পড়া নেই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে নিচে এগুলো জাস্ট আমি ভোকাবুলারি দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে 4টা বা 5টা কোয়েশ্চেন লিখে দিব, আপনারা দ্রুত কমেন্ট সেকশনে জানাবেন এর আনসার গুলো কি। আগামীকালকে কিন্তু আপনারা পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের উপর বেস করে আমি কোয়েশ্চেন দিয়ে দিব, সন্ধ্যায় আপনারা দিবেন, আমি রাতে সলিউশন করে দিব। ওকে, এখন আমি আপনাদেরকে কোয়েশ্চেন এখন লিখে দিব, দেখি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, মানে চ্যাট বক্সে লিখবেন। আচ্ছা। হুম, when I was young I loved drawing, এই সেন্টেন্সটা স্ট্রাকচার অনুযায়ী কি ধরনের সেন্টেন্স বলুন, কমেন্ট সেকশনে জানান খুব দ্রুত। যে যত দ্রুত জানাতে পারবে আমি বুঝবো যে সে তত ভালোভাবে বুঝেছে, না হলে সে এত দ্রুত বলতে পারতো না। আচ্ছা, ওমা, সবাই তো পারতেছে, সবাই তাহলে ক্লাসটা বুঝে গেছে। না, দুই একজন ভুল লিখতেছে। আচ্ছা, জাহিন ভুল লিখছেন আপনি, শাহরিয়ার ভুল লিখছেন আপনি। আচ্ছা, ফাইন, এক্সেলেন্ট, বেশিরভাগই সঠিক আনসার দিচ্ছেন। দেখেন, when I was young I loved drawing। আচ্ছা, প্রথমত হচ্ছে ধরে নিলাম আপনি পরীক্ষাতে বসছেন, পরীক্ষাতে একটা কোশ্চেনের জন্য খুব অল্প কয়েক সেকেন্ড লাগে। এখন পরীক্ষাতে বললো যে এটা কোন সেন্টেন্স, আপনি কিন্তু 1 সেকেন্ড আনসার করতে পারবেন। সেটা কিভাবে? দেখেন, মাঝখানে যদি এরকম কমা দেখেন আপনি বলবেন কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক এরকম একটা কোশ্চেন এসেছিল মেবি প্রাইমারি শিক্ষক নিয়োগের 3য় ধাপে, আরো গত বছর বা এর আগের বছর হবে, আমি ঠিক ভুলে গেছি। এরকম একটা কোশ্চেন দেখেছি যেটা 1 সেকেন্ড আনসার করা যায়। আচ্ছা, ধরুন আপনি ভুলে গেছেন, কমার কথা ভুলে গেছেন। আচ্ছা, তা উপায় কিন্তু আরো আরো একটা আছে। সেটা কি? আপনি কনজাংশন গুলো, সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো যদি পড়ে ফেলেন, হোয়েন, অ্যাজ, বিকজ, সিন্স, ক্লজ মার্কার গুলো যখন দেখবেন তখন তো এটা এমনিতে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, দেন এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
ওকে, যারা বুঝেছেন নিশ্চয়ই আপনারা পরের কোশ্চেনটি সঠিকভাবে আনসার করতে পারবেন। আচ্ছা, আমি এখন তাহলে একটা কোশ্চেন দিব। আচ্ছা, সব তো সহজ মনে হচ্ছে, কোনটা যে দিই। ইফ ইউ কল মি, ইফ ইউ কল মি আই উইল কাম, ইফ ইউ কল মি আই উইল কাম, কি সেন্টেন্স বলুন? স্ট্রাকচার অনুযায়ী কি সেন্টেন্স? ফার্স্ট, খুব দ্রুত বলতে হবে। কি আপনার নকল টকল করতেছেন নাকি? লেট হচ্ছে অনেকেরই। ফাইন। এই কম্পাউন্ড সেন্টেন্স কেন বলছেন হাফসা? ক্লাস কি এখনো বুঝেন নাই? আচ্ছা, সমস্যা না, আমি ধরে নিচ্ছি যে আপনারা যখন কনজাংশন গুলো মুখস্থ করে ফেলবেন আপনাদের থেকে এগুলো ইজি মনে হবে। আশা করি এই ভুলগুলো কালকে করবেন না। ইফ আছে, ইফ, অ্যাজ, বিকজ, সিন্স, ঠিক আছে, এগুলো যখন এরকম থাকবে, অ্যাজ থাকবে, ঠিক আছে, হু, হুম, এবার, হু, এবার, এগুলো থাকবে, তখন হচ্ছে কি, এবং কমা তো আছেই, এগুলো দেখবেন তখন হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, বুঝতে পারছি, আপনারা খুব ভালো বুঝেছেন এখন। আচ্ছা, দুইটা কোশ্চেন দিব, বলতে হবে কোনটা কি সেন্টেন্স। আচ্ছা, আই স হিম ক্রাইং, এই দুটা বাক্য কি সেন্টেন্স বলুন? অর্থ অনুযায়ী যে পাঁচটা প্রকার রয়েছে তার মধ্যে দুটা কি সেন্টেন্স লিখে ফেলেন। আচ্ছা, স্ট্রাকচার অনুযায়ী সিম্পল, ওকে ফাইন। আর অর্থ অনুযায়ী বললাম। অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সেলেন্ট, ফাইন, আপনারা খুব ভালো বুঝেছেন। ওকে, পরীক্ষা নেওয়া শেষ। বুঝলাম আপনারা খুব ভালো বুঝেছেন, এবং আপনারা যখন বাসায় এগুলো নোটটা পড়বেন আমি আশা করি আগামীকালকের পরীক্ষাটা। আচ্ছা, এখনো ক্লাসে জয়েন হচ্ছেন, কি বলবো? 9টা 50 বাজে, ওকে। আমি বুঝেছি আপনারা খুব ভালো বুঝেছেন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে খুব ভালো করবেন। ঠিক আছে, তো আগামীকালকের ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমি কোয়েশ্চেন খুব সুন্দর মতো সন্ধ্যাবেলা দিয়ে দিব, আপনারা কোয়েশ্চেন প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি ওখানে সবকিছু লিখে ফেলবো। দেখেন, কোয়েশ্চেন বোঝাটাও একটা পরীক্ষা। আমি বলে দিব না কি করতে হবে, আপনি আপনার বুদ্ধি খাটিয়ে বলবেন, আমি ক্লাসে সবকিছু সমাধান করব। ওকে, সো ক্লাস, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নোটটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।